রাশেদ তার হলফনামায় দিয়েছে তার কাছে ক্যাশ টাকা আছে হলো 35,45,875 টাকা। এটা ইলেকশনের আগে 12 জানুয়ারির আগে তার কাছে ক্যাশ টাকা ছিল। এটা তার সর্বমোট সম্পত্তির পরিমাণ হলো 81,48,412 টাকা। রাশেদ হঠাৎ এত টাকার মালিক হয়ে গেল কিভাবে? রাশেদ যে দুর্নীতির কথা বলে, আমার তো মনে হয় যে এই দুর্নীতি রাশেদকেও গ্রাস করলো কিনা। আমার ফেসবুক থেকে ইনকাম করেছি, ধন্যবাদ। আমি সেখানে পেশা দিয়েছি ব্যবসা এবং রাজনীতি, এখন নিয়মিত টকশো করছি, এইখান থেকে একটা আর্নিং আছে। আসলে রাশেদ খান ইলেকশনে হেরে এরপরে গণ অধিকার পরিষদ থেকে তিনি পদত্যাগ করে যে আসলে এখন তো সব কুল হারিয়েছে আর কি, যে কারণে রাশেদ খান এখন এই কথাগুলো বলছেন। এনসিপিতে যে বসন্ত চলছে, এই বসন্ত হলো গুটি বসন্ত। জামাত শিবিরের লোকজন এনসিপি নামক তরুণদের একটি দলে তারা যুক্ত হচ্ছে, যেহেতু জামাত ইসলাম ৭১-এর তাদের দায় আছে এবং তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ। তারা ৮৬ নির্বাচনে আওয়ামী লীগের এবং জাতীয় পার্টি একসাথে তারা ৮৬ নির্বাচনে গেছে এরশাদের অধীনে। এরপরে ৯৬-তে আওয়ামী লীগের সাথে তারা আন্দোলন করেছে। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় তারা সুবিধাভোগী ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে সুবিধাজনক অবস্থায় ছিল জামাত এবং তারা কোনোভাবে নির্বাচন চাচ্ছিল না। তো সব মিলে এই নির্বাচনে জামাতের প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় যেহেতু আসতে পারল না, জামাত ইসলাম এই মুহূর্তে মনে করছে যে আর কোনোদিনই স্বাধীন বাংলাদেশে ৭১-এর পরাজিত শক্তি এবং গ্লানি নিয়ে ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং এনসিপিকে জামাতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাচ্ছে এবং জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এই দলে জামাত যুক্ত করছে। অর্থাৎ কোনোভাবে যদি জামাত ব্যর্থ হয়, সেক্ষেত্রে এনসিপিকে সামনে রেখে ক্ষমতায় যাওয়া। এখানে আপনার মূল ভাবনার বিষয় কোনটা? তাদের দেশ অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, এটাই কি আপনাদের মূল? দেখেন, এনসিপি নেতৃবৃন্দ একটা সময় তারা জামাত ইসলাম সম্পর্কে অনেক মন্তব্য করে গেছে। সেই সময় তারা বলেছিল যে জামাত ইসলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি। বিএনপি সরকারে বিএনপি তার এমপিদেরকে কিভাবে কাজে লাগাবেন সেটা একান্তই বিএনপির সিদ্ধান্ত। আপনি আপনার অপোজিশনের এমপিদেরকে কিভাবে কাজে লাগাবেন সেটাকে আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। আর্থিক বন্টনের একটা তথ্য এই যে আমরা জামাত, পেলাম। আমি একটু শেষ করে আপা, জামাত এবং এনসিপি তারা যে ছায়া মন্ত্রী পরিষদ গঠন করলো এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছে, এক্ষেত্রে কি সরকারের কাছে জিজ্ঞেস করে নিচ্ছে? মোটেও না। সুতরাং বিএনপি সরকারে আছে, বিএনপি কি সিদ্ধান্ত নেবে সেটি বিএনপির বিষয়। এই ব্যাপারে জামাত ইসলাম বা এনসিপি তারা যদি এভাবে মাঠ গরম করে, সেটা অনাকাঙ্ক্ষিত। বরং আমরা প্রশ্ন তুলতে পারি, বাংলাদেশে একটি সরকার রয়েছে, এই সরকার থাকার পরেও আপনারা একবার ফেসবুকে সরকার গঠন করলেন, এখন আবার ছায়া সরকার গঠন করছেন, তাহলে আপনারা কেন করছেন? আপনারা পারলে বিএনপি কেন পারবে না? বিএনপি তার নারী এমপিদেরকে কাজে লাগাবে না, কাজ দিবে না? এবং যদি কাজে না লাগায়, সেক্ষেত্রে ওই এলাকার সাংগঠনিক অবস্থা তো দুর্বল হবে। সুতরাং এটা বিএনপি সিদ্ধান্ত। এক্ষেত্রে জামাত ইসলাম কোনোভাবে বলতে পারে না যে এটা আসলে ফেসিবাদী আচরণ। রাশেদ খান সবসময় এনসিপি বা জোটের বিরুদ্ধে বলে যাচ্ছে, আমরা দেখতেছি এবং ভালো দেখে আপনারা কিন্তু আমাদের পক্ষে বলতেছেন। দেখে অনেক সময় ভালো লাগে, অনেক সময় কষ্ট লাগে যে রাশেদ খান কেন 12ই জানুয়ারির আগে কথাগুলো বলে নেয়। 5 আগস্ট থেকে 12ই জানুয়ারি, প্রায় 1.5 বছর সময়। এই 1.5 বছর সময় রাশেদ খান কিন্তু এই কথাগুলো বলে নেয়। হঠাৎ করে যখন রাশেদ খান নির্বাচনে পরাজয় হলো, তিনি যখন হারলেন, এরপর থেকে রাশেদ খান এই কথাগুলো বলেই যাচ্ছেন এবং সেখানে হাসনাত সার্জিস, হান্নান মাসুদের বিষয় বলছেন, এনসিপি সম্পর্কে বলছেন। তা আমি মনে করি রাশেদ খানের এই কথাগুলো 5 আগস্টের পরে বলা উচিত ছিল বা 12ই জানুয়ারির আগে বলা উচিত ছিল। রাশেদ খান কিন্তু তখন বলে নেই। তো অনেকে এটা হেসে হেসে বলে বা অনেক অভিযোগে বলে যে আসলে রাশেদ খান ইলেকশনে হেরে এরপরে গণ অধিকার পরিষদ থেকে তিনি পদত্যাগ করে যে আসলে এখন তো সব কুল হারিয়েছে আর কি, যে কারণে রাশেদ খান এখন এই কথাগুলো বলছেন। তো এটা আসলে আমার বলতে ইচ্ছা করছে না, রাশেদ খান আমার ছোট ভাই, তো তারপরে বলতেছি আর কি। সেটা হলো যে আসলে রাজনীতিতে সমালোচনা থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ এগুলো করা ঠিক না। আপনি তো ব্যক্তিগত আক্রমণ দিয়ে শুরু করলেন, বলা ঠিক না আর কি। তারপর রাশেদ খান যখন বলছেন যে হান্নান মাসুদ দুর্নীতি করছেন, যেই ছেলেটা তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, সেই ছেলেটা কিন্তু পরবর্তীতে ওর সাথে ফোনে কথা বলছে। সেই ফোনের কথা কিন্তু আপনার রেকর্ড ভাইরাল হয়েছে, আমরা দেখেছি সেখানে যে সে বলছে যে আমাকে কোনো বিশেষ ব্যক্তি চাপ দিয়েছে এবং আমাকে আপনার বিরুদ্ধে, হান্নান মাসুদের বিরুদ্ধে এই কথা বলতে বাধ্য করা হয়েছে।
সুতরাং আমরা মনে করি এইসব বিষয়গুলো এখন খুবই খুব রাজনৈতিক বিষয় আর কি, যে একজন আর একজনকে ঘায়েল করা। আমি একটা ছোট্ট প্রশ্ন করতেছি রাশেদ খানকে। ভাই এই যে রাশেদ খান, এই যে দেখেন আব্দুল গফফর আমি জিসান নিজে লাইভ করেছেন এবং তিনি কিন্তু ভিডিও করে, আবার জিসান কিন্তু হান্নান হোসেনের ফোনে কথা বলছে, না ফোনে কথা বলছেন, ফোনে কথা বলার পরে এই যে দেখেন আমার এখানে দেখেন লাইভ দেখেন, আমাকে ভিডিও দিয়েছে। আমি শেষ করি, সেটা হলো যে সে যখন ফোনে কথা বলছেন প্রাইভেট তখন কিন্তু তার সান্ত্বনা দেওয়ার জন্য সাথে বলেছে, কিন্তু কোনো লোক ছিল না, নিঃসংকোচে নির্ভয়ে কিন্তু সে বলছে যে আমাকে এটা বলতে বাধ্য করছে বা অমুকে বলছে, তাকে মানে বললে তার জন্য একটু ভালো হবে, সেজন্য আমি কথাগুলো বলছি। কিন্তু পরবর্তীতে যখন সে প্রেশার ফিল করলো, যে তাকে বাধ্য করা হলো যে তুমি যে কথাটা বলছে একটা পাল্টা স্টেটমেন্ট দাও, তখন সে কিন্তু মানে একটা পাল্টা স্টেটমেন্ট দিয়েছে। আমরা এগুলো সবসময় দেখেছি, বিভিন্ন সময় সরকার দলীয় পক্ষে অনেক মানুষকে দিয়ে বিবৃতি দেওয়ানো হতো, পরে আবার সে সেটা মানে অস্বীকার করতো, এবার আবার তাকে পাল্টা বিবৃতি দেওয়া হতো। আপনি একটা প্রশ্ন করতে চেয়েছেন? হ্যাঁ, একটু শেষ করি, আমি শেষ করি। আমি প্রশ্ন করতে চাই রাশেদ খানকে, যে রাশেদ তো সবার দুর্নীতির বিষয়ে বলে, তা আমি আজকে গাড়িতে আসতে আসতে দেখলাম যে রাশেদ তার হলফনামায় কি দিয়েছে, ইলেকশনের হলফনামায়। তো রাশেদ তার হলফনামায় দিয়েছে, তার কাছে ক্যাশ টাকা আছে হলো 35,45,875 টাকা। এটা ইলেকশনের আগে 12 জানুয়ারির আগে তার কাছে ক্যাশ টাকা ছিল। এটা তার সর্বমোট সম্পত্তির পরিমাণ হলো 81,48,412 টাকা। তা আমি প্রশ্ন করতে চাই রাশেদ খানকে যে তার তো ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আহামরি কোনো বিজনেস নাই বা তার কোনো পেশা নাই, তার পেশা হিসেবে ওখানে লেখা আছে ব্যবসা ও রাজনীতি। তো এই রাজনীতি বা ব্যবসা দিয়ে তিনি কিভাবে এই 35 লক্ষ টাকা ক্যাশ টাকা পেলেন এবং কিভাবে 81 লক্ষ টাকার মালিক হলেন? রাশেদ তো আমরা কয়েকদিন আগেও তাকে মানে দেখেছি আমরা, তো সেখান থেকে রাশেদ হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেল কিভাবে? রাশেদ যে দুর্নীতির কথা বলে, আমার তো মনে হয় যে এই দুর্নীতি রাশেদকেও গ্রাস করলো কিনা গত ইন্টারিমের সময়। কারণ ইন্টারিমের সময়ে গণ অধিকার পরিষদের অনেক নেতা সচিবালয়ে কিন্তু অহরহ যেতেন আসতেন এবং হলো বিভিন্ন ধরনের কাজের জন্য তারা মানে তদবির করতেন। এরপরে একটা প্রশ্ন রাশেদ করেছে, আপনি বলেছেন আমাকে, সেটা হলো যে এনসিপি সবাই জামাত হয়ে গেল কিনা, বা এনসিপির মধ্যে শিবিরের অনেক লোক। আসলে একটা দল যখন নতুন হয় তখন তো আকাশ থেকে লোক চলে আসবে না। এখানে বিএনপি থেকে আপনি দেখেন ইসহাক সরকার আসছে, আগেও বিএনপি নেতারা এখানে ছিল, এখানে শিবির থেকে আসছে, জামাত থেকে আসছে, কিছু সাধারণ মানুষ আসছে। এবং যেই ছেলেরা বলতো আই হেট পলিটিক্স, যারা পলিটিক্সকে পছন্দ করতো না, সেই ধরনের কিন্তু সাধারণ ছেলে এবং মেয়েরা এখানে কিন্তু অনেক আসছে। বিশেষ করে যারা জেনজির মতো লোকজন, যারা এই জুলাই বিপ্লবের মানে নেতৃত্ব দিয়েছে, অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, তারা কিন্তু এনসিপিতে অনেক বেশি পরিমাণে আসছে এবং তারা এখন রাজনীতি করতে চায়। আমি মনে করি যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের কি বলে ঐতিহ্যকে ধারণ করে রাজনীতি করতে চায়, তারা অবশ্যই এনসিপিতে আসবে। সে কোন দল থেকে আসলো, যদি সে স্বৈরাচার না হয়, যদি সে ফ্যাসিস্ট না হয়, গণভোটের পক্ষে বিপক্ষে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের অবস্থান নিয়েও বলেছেন। হ্যাঁ, এটা বলেছেন। আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকের বিষয়ে, হ্যাঁ, বৈঠকের বিষয়ে হয়তো তাদের সাথে আলোচনা করতে পারে, সেখানে বৈঠকে বসতে পারে। কিন্তু আপনি দেখেন 5 আগস্টের আগে হাসনাত সার্জিস কোথায় ছিল? আপনি শহীদ মিনারে যে সর্বশেষ যে আপনার 3 আগস্ট যে সমাবেশ হলো, ওখানে তারা ছিল না? তারা বিপ্লবের পক্ষে কথা বলেনি? তারা ওখানে গিয়ে আন্দোলনকে তারা প্রত্যাহার করছে, সম্মিলিতভাবে একটা কথা আসছে। পরবর্তীতে কিন্তু হান্নান মাসুদরা যারা বাহিরে ছিল, তারা বলছে এটা তাদেরকে প্রেশার ক্রিয়েট করে করানো হয়েছে, আসলে এটা তারা মানে ব্যক্তিগতভাবে তারা করে নেই। পরবর্তীতে যখন ডিবি থেকে ছেড়ে দেওয়া হলো, তখন কিন্তু ঠিকই এসে তারা আবার এই আন্দোলনের অগ্রভাগে আসছে এবং 5 আগস্ট বিপ্লব অভ্যুত্থান পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত হান্নান মাসুদ, এই হাসনাত সার্জিস, নাহিদ, আসিফ সবাই কিন্তু আপনার এক প্ল্যাটফর্মে থেকে তারা কিন্তু কাজ করেছে এবং অভ্যুত্থানটাকে সফল করেছে। সুতরাং আমি মানে আবারও বলবো যে রাশেদ খান 5 আগস্টের পরে এই কথাগুলো বলে নাই, 12 জানুয়ারি নির্বাচনের পরে কিন্তু তার এই কথাগুলো আসছে। সুতরাং আমি মনে করি রাশেদ খানকে এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত এবং তিনি আরও একটু কি বলে মানে বিবেচনা প্রসূত হয়ে কথা বলা উচিত। কারণ অভ্যুত্থানের যে ফেজগুলো আছে, এদেরকে যদি বিতর্কিত করা যায়, তাহলে এই সুবিধা কিন্তু ফেসিস্টরা নিবে। ইন্টারিমের সময় আমি দুর্নীতি করেছি, যদি কোনো উপদেষ্টার কাছ থেকে আমি ন্যূনতম সুবিধা নিয়ে থাকি এবং তিনি প্রমাণ করতে পারেন, তাহলে আমি আজকের এই শোতে বলে যাচ্ছি যে আমি জাতির কাছে ক্ষমা চাইবো এবং যে শাস্তি আমাকে দেওয়া হবে কথা বলি নাই, আমি বলেছি যে মাথা পেতে নিব। আমি একটু শেষ করি, প্রশ্ন করতে চাই, দুর্নীতির কথা আমি বলি নাই। দ্বিতীয়ত, আমি 5 আগস্টের আগেও যেমনিভাবে হাসিনার বিরুদ্ধে, ওবায়দুল কাদেরদের বিরুদ্ধে বলেছি, ঠিক একইভাবে 5 আগস্টের পরে ইন্টারিমের বিরুদ্ধে বলেছি। এমনকি যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতির তথ্যগুলো আমি সবসময় বেশি প্রকাশ করেছি, কারণ আমার কাছে অনেক তথ্য আসতো। এখন যারা এনসিপি করে তারা একসময় অনেকে আমাদের সাথে রাজনীতি করতো, সুতরাং ভাই ব্রাদার সব জায়গায় আছে, তাদের ভিতরেও টানাপোড়েন আছে, একজন আর একজনের তথ্য দিয়ে দেয়। আমি হান্নান মাসুদ সম্পর্কে যা বলেছি কোনোটাই মিথ্যা নয়।
হান্নান মাসুদ 5 আগস্টের পর থেকে 7 আগস্ট থেকে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে আওয়ামী লীগের নেতাদের সাথে অসংখ্য মিটিং করে তার একটাই উদ্দেশ্য ছিল সে আরেকটা মোহাম্মদ আলী হবে, মানে হাতিয়ার দামি এমপি মোহাম্মদ আলীর মতন সে ক্ষমতাশালী হবে, এমপি হবে। 2018 সালের কোটা আন্দোলনের পরে আমি অনলাইনে ব্যবসা করেছি, ভাইও দেখেছে, ফেসবুক থেকে অসংখ্য ইনকাম মানে এখন হওয়ার সুযোগ হয়েছে। আমি আমার ফেসবুক থেকে ইনকাম করেছি, ধন্যবাদ। আমি সেখানে পেশা দিয়েছি ব্যবসা এবং রাজনীতি, এখন নিয়মিত টকশো করছি, এইখান থেকে একটা আর্নিং আছে। আমার দুর্নীতি নিয়ে যদি কোনো তথ্য প্রমাণ থাকে বা কেউ অভিযোগ করে থাকে আপনি বলতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের দুজনকে অভিযোগ আপনি ধন্যবাদ, শুনেন নাই। আপনাদেরকে রাশিদ কি অসংখ্য বলতে হবে ধন্যবাদ। তিনি দুর্নীতি করছেন জি, কিনা? আমাদের- আমি কেন দুর্নীতি করব? আমার দুর্নীতি করার প্রয়োজন আমরা এই কি? আলোচনা আমি আরেকবার দুর্নীতি করবো, করলে আপনি যেহেতু জানতেন। আপনার সহ আলোচক আমি আপনি দুর্নীতি পাননি, করলে এই আপনি আলোচনা জানতেন আমরা ভাই। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে